আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি অটোক্যাড বাংলা টিউটোরিয়াল কোর্সের ২ নম্বর ক্লাসে। আমি আপনাদের সাথে আছি জুনিয়র স্থপতি মোহাম্মদ রাকিব। আজকের ক্লাসে আমরা শিখব অটোক্যাডের পেজ সেটআপ সম্পর্কে। অর্থাৎ আমরা অটোক্যাডের যে বেসিক ইন্টারফেস সেটা ডিটেইলসলি জানব এবং অটোক্যাডে কাজ করার আগে অটোক্যাডের যে পেজ অর্থাৎ ওয়ার্ক স্পেসটাকে সেট করতে হয় সেটার বিভিন্ন বেসিক সেটিংস সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা বিগিনার অর্থাৎ যারা নতুন অটোক্যাড শিখছেন তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্লাসটি না করে আমরা যদি অটোক্যাডে কাজ করতে যাই তাহলে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম আমাদেরকে ফেস করতে হতে পারে। আজকের ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ২ নম্বর ক্লাসটি আমরা শুরু করি। ওকে, আজকের ক্লাসে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো যারা নতুন স্টুডেন্ট আছেন তারা অটোক্যাডের যে কোনো ভার্সন ইউজ করে কাজ শিখতে পারেন। আপনারা নতুন ভার্সন ইউজ করেও কাজ শিখতে পারেন, পুরাতন ভার্সন ইউজ করেও কাজ শিখতে পারেন। কারণ অটোক্যাডের নতুন এবং পুরাতন যে ভার্সনগুলো আছে সেগুলোর কাজ তেমন একটা তফাৎ নেই, একই কমান্ড গুলো একই, সেটিংস গুলো একই। তো আপনারা চাইলে যে কোনো ভার্সনে কাজটি শিখতে পারেন। তবে আমি প্রেফার করব আপনারা অবশ্যই নতুন ভার্সনগুলো শেখার চেষ্টা করবেন, কারণ নতুন ভার্সনগুলোতে অনেক আপডেট থাকার কারণে কাজগুলোকে খুব সহজে এবং দ্রুত গতিতে করা যায়। তো আমরা যখন অটোক্যাডটাকে ওপেন করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে লেখা আছে গেট স্টার্টেড, স্টার্ট ড্রয়িং। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি ওপেন ফাইল, ওপেন এ শীট। তো আমরা যেহেতু বিগিনার, আমরা অটোক্যাড শিখছি, সেক্ষেত্রে আমরা স্টার্ট ড্রয়িং থেকে শুরু করব, অর্থাৎ গেট স্টার্ট থেকে শুরু করব। তো আমরা সিম্পলি জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দিব। আমরা যখনই গেট স্টার্টে ক্লিক করে দিব তখন আমরা চলে যাব অটোক্যাডের ভিতরে। তো আমরা যদি পুরাতন ভার্সন ইউজ করে থাকি তাহলে আমাদের সামনে আমরা যেটা দেখলাম গেট স্টার্টেড অর্থাৎ স্টার্ট ড্রয়িং, সেটা নাও আসতে পারে। একেবারে সরাসরি অটোক্যাড যে ইন্টারফেস সেটার ভিতরে আমাদেরকে নিয়ে যাবে, অর্থাৎ অটোক্যাড সফটওয়্যারটি একেবারে ওপেন হয়ে যেতে পারে। তো সেটা কোনো প্রবলেম না। অটোক্যাড ওপেন করার পর এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সেটা হচ্ছে আমাদের অটোক্যাডের ওয়ার্ক স্পেস, অর্থাৎ আমরা যে কাজগুলো করি সেগুলো এই জায়গাটিতেই করি। এটা হচ্ছে আমাদের অটোক্যাডের ওয়ার্ক স্পেস। আমরা অটোক্যাডে 2D এবং 3D দুই ধরনের কাজ করতে পারি। আমরা প্রথম ক্লাসে এটা জেনেছিলাম। আমরা আমাদের অটোক্যাডের এই ইন্টারফেসটিকে চেঞ্জ করতে পারি। আমরা চাইলে 2D করতে পারি, চাইলে 3D করতে পারি। সেটা আমরা কিভাবে করব সেটাই এখন আমরা দেখব। তো আমরা যখন অটোক্যাডের বেসিক ইন্টারফেস পরিচিত হচ্ছিলাম তখন আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে যে অটোক্যাডের ওয়ার্ক স্পেস সুইচিং মোড, অর্থাৎ অটোক্যাডের যে ওয়ার্ক স্পেস সেটিং সেটা দেখেছিলাম। আপনারা অটোক্যাডের যে ওয়ার্ক স্পেস সেটার উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা গিয়ার আইকন দেওয়া আছে, এখানে লেখা আছে ড্রাফটিং এন্ড এনোটেশন। তো আমাদের 2D ড্রয়িং এর জন্য এই ড্রাফটিং এন্ড এনোটেশন। আমরা যদি 3D ড্রয়িং করতে চাই অর্থাৎ 3D কাজ করতে চাই অটোক্যাডে, সেক্ষেত্রে আমরা 3D মডেলিং এ চলে যেতে পারি, অর্থাৎ 3D এর আরো একটি ওয়ার্ক স্পেস আছে, আমরা এটাতেও চাইলে আসতে পারি। তো আমরা যেহেতু 2D কাজ করব তো আমরা এই যে অটোক্যাডের ড্রাফটিং এন্ড অ্যানোটেশন এই মোডটাতে কাজ করব। তো আমরা এটাতে চলে আসলাম। তো আমি আপনাদেরকে দেখালাম এই সেটিংসটি। আপনারা যারা নতুন তারা খেয়াল করবেন কাজ করতে করতে আপনাদের এই ড্রাফটিং এন্ড অ্যানোটেশন এই জিনিসটি চেঞ্জ হয়ে হয়তো বা 3D মডেলিং এ চলে আসতে পারে। তখন আপনারা কাজ করতে করতে ভোগান্তিতে পড়ে যাবেন আসলে যে কি হলো এটা, কিন্তু সেটা না, এটা খুবই একটা কমন সমস্যা, অনেকেরই হয়ে থাকে। তো আমরা যখনই অন্য মোডে চলে যাব 2D থেকে তখনই আমরা
এই ছোট অ্যারো কিটাতে ক্লিক করব। আমরা উপরে এই ছোট অ্যারো কিটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে আমাদের বিভিন্ন ধরনের ওয়ার্ক স্পেস। তো আমরা চলে যাব ড্রাফটিং এন্ড অ্যানোটেশন সেটাতে, তাহলে আমরা অটোক্যাডের যে 2D ওয়ার্ক স্পেস সেটাতে ফিরে আসব। আমরা অনেক সময় খেয়াল করব আমাদের যে উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ক স্পেস সেটিংস, যেটা ড্রাফটিং এন্ড অ্যানোটেশন যেখানে লেখা আছে, অর্থাৎ এই যে গিয়ার আইকন, এটা অনেক ক্ষেত্রে হাইড হয়ে যায়। এটা আমরা অনেক খোঁজাখুঁজি করেও যখন পাবো না, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে অটোক্যাডের যে ইন্টারফেস সেটার সবচাইতে উপরে আমরা দেখতে পাবো যে একটা অ্যারো চিহ্ন আছে। আমরা সিম্পলি জাস্ট এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করে দেব। অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে আমাদের মাঝে অনেকগুলো অপশন চলে আসবে। তো আমরা এখানে স্ক্রল করে যদি নিচে যাই, নিচে গেলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে ওয়ার্ক স্পেস। আমরা এই ওয়ার্ক স্পেস থেকে যদি টিক মার্কটা তুলে দেই, তাহলে এখন আর উপরে আমাদের যে ওয়ার্ক স্পেস সেটিংস সেটা আর পাচ্ছি না, আমরা সেটাকে খুঁজে পাচ্ছি না। আপনারা দেখছেন সেটা আর নাই, সেটা আর কোনোভাবে আমরা খুঁজে পাবো না। তো আমরা আবার সিম্পলি জাস্ট এই উপরের অ্যারোটাতে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা সিম্পলি জাস্ট আমাদের ওয়ার্ক স্পেস সেটাতে একটা টিক মার্ক দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে ওয়ার্ক স্পেস সেটিং সেটা আবার চলে এসেছে। তো আমরা ওয়ার্ক স্পেস সেটিং সম্পর্কে জানলাম যে আমরা কিভাবে আমাদের ওয়ার্ক স্পেসটাকে 2D থেকে 3D এবং 3D থেকে 2D তে নিয়ে আসতে পারি, এবং আমাদের যে ওয়ার্ক স্পেস সেটিং সেটা যদি হাইড হয়ে যায় সেটা কিভাবে আবার আমরা ফিরে আনবো সেটা দেখলাম। এখন আমরা দেখব আমাদের যে রিবন এরিয়া সেটা দেখব। তো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখেছিলাম যে আমাদের যে এই যে ড্র টুলবার, মডিফাই টুলবার, অ্যানোটেশন, লেয়ার্স, সকল টুলবারস গুলো এই বড় অংশটাতে আছে, এই বড় জায়গাটিতে। এটা হচ্ছে আমাদের রিবন এরিয়া। তো আমরা এই রিবন এরিয়াটাকে চাইলে ছোট করতে পারি এবং বড় করতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রিবন এরিয়া সেটা অনেকটাই বড় আকারে আছে। তো আমরা অনেক সময় কাজ করতে করতে আমাদের যে অটোক্যাডের ওয়ার্ক স্পেসটা সেটা বড় করার প্রয়োজন পড়ে। যদি বড় করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা আমাদের রিবন এরিয়াটাকে কিভাবে ছোট করতে পারি সেটা এখন আমরা দেখব। তো আমরা আমাদের যে রিবন এরিয়া, হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, এগুলো সবই রিবন এরিয়ার আন্ডারে। আমাদের নিচে আমরা দেখতে পাচ্ছি যে ফাইল ট্যাব, এটাও রিবন এরিয়ার আন্ডারে। আমরা চাইলে এখান থেকে ফাইল বাড়াতে পারি, আবার আমাদের ফাইল টাইপ সেটাকে ক্রস করে কমিয়ে দিতে পারি। তো এগুলো সবই আমাদের রিবন এরিয়ার আন্ডারে। তো আমরা এখন দেখবো যে আমাদের রিবন এরিয়া সেটাকে কিভাবে আমরা ছোট করতে পারি। সেটা ছোট করার জন্য আবার আমরা রিবন এরিয়ার উপরে দেখতে পাচ্ছি ছোট একটি অ্যারো চিহ্ন। তো আমরা এই অ্যারো চিহ্নটাতে যদি সিম্পলি ক্লিক করে দেই, তাহলে দেখবো আমাদের যে রিবন এরিয়া সেটা ছোট হয়ে গেছে, অর্থাৎ আমাদের ড্র টুলবার, মডিফাই টুলবার, অ্যানোটেশন এগুলো ছোট আকার হয়ে গেছে। আমরা এখানে গেলে আমরা নিচে দেখতে পাচ্ছি ড্রর আন্ডার যেগুলো টুলবার সবগুলো শো করছে, কিন্তু ছোট আকার সেগুলো দেখাচ্ছে। আমরা যদি আবার একটা ক্লিক করে দেই, তখন দেখতেছি যে আমাদের যে রিবন এরিয়া সেটা আরো ছোট হয়ে গেছে। এইভাবে আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে আমরা আমাদের ওয়ার্ক স্পেসটাকে বড় করার প্রয়োজন পড়লে আমাদের যে রিবন এরিয়া সেটাকে ছোট থেকে ছোট করতে পারি। আবার আমরা চাইলে সেটাকে একেবারে হাইডও করে দিতে পারি। তো এখনো দেখছেন যে আমাদের যে রিবন এরিয়া সেটা একেবারে ছোট আকার ধারণ করেছে, সেটা একেবারে হাইড হয়নি। তো আমাদের যে হোম সেটাতে আমরা ক্লিক করলে আবার আমাদের রিবনের সকল ট্যাবগুলোই দেখাবে, কিন্তু আমরা যখন আমাদের ওয়ার্ক স্পেসে ক্লিক করব তখন সেটা আবার চলে যাবে। তো এভাবে আমরা আমাদের যে রিবন এরিয়া সেটাকে ছোট এবং বড় করতে পারি। তো এখন আমরা কিভাবে সেটাকে বড় করব, সেটাকে বড় করার জন্য আমরা আবার সিম্পলি জাস্ট আমাদের যে এই অ্যারো চিহ্ন সেটাতে একটা ক্লিক করে দেব। যদি এটাতে ক্লিক করে দিই, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের রিবন এরিয়া সেটা আবার টোটালি চলে এসেছে। তো এইভাবে আমরা আমাদের রিবন এরিয়াটাকে ছোট এবং বড় করতে পারি। এখন আমরা আসি, আমরা যদি আমাদের এই রিবন এরিয়াটাকে একেবারে হারিয়ে ফেলি, অর্থাৎ আমরা সেটাকে পাচ্ছি না, তো সেটা কিভাবে আমরা ফিরে আনবো। অর্থাৎ আমরা উপরে যে এই অ্যারো চিহ্নটা দেখতেছিলাম, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করে আমরা আমাদের রিবন এরিয়াটাকে আবার ফিরিয়ে আনছিলাম, কিন্তু যখন এটা আমাদের থেকে হাইড হয়ে যাবে তখন কিন্তু এই অ্যারো চিহ্নটাও থাকবে না, অর্থাৎ আমরা ফিরিয়ে আনার আমাদের অটোক্যাডের ওয়ার্ক স্পেসে কোনো অপশন পাবো না। তো সেক্ষেত্রে কিভাবে আমরা সেটাকে ফিরিয়ে আনবো সেটা এখন দেখবো। আমরা কাজের সুবিধার্থে আমরা প্রথমে আমাদের এই রিবন এরিয়াটাকে হাইড করে দেব। তো হাইড করার জন্য আমরা অটোক্যাডের যে কমান্ড প্রমোট এরিয়া সেটাতে আমরা কমান্ড দিব, শর্টকাট কমান্ড দিব। আমরা শর্টকাট যদি কিবোর্ড থেকে কমান্ড দেই, RIBB যদি আমরা প্রেস করি, তাহলে আমরা আমাদের যে কমান্ড সেটা দেখতে পাচ্ছি যে রিবন ক্লোজড চলে এসেছে। তো আমরা যদি রিবন ক্লোজডে ক্লিক করে দিই, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে রিবন এরিয়া সেটা কিন্তু আর নাই, সেটা হাইড হয়ে গেছে। তো এখন আমরা আর কোনোভাবেই কোনো কোথাও ক্লিক
করে আমাদের এই রিবন এরিয়াটাকে নিয়ে আসতে পারবো না। তো নিয়ে আসার জন্য আবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সিম্পলি জাস্ট আমাদের যে ওয়ার্ক স্পেসটা সেটাকে চেঞ্জ করে দিব আগে। তো আমরা 2D থেকে 3D তে চলে যাব, আবার 3D থেকে আবার আমরা 2D তে শিফট করব, তাহলে কিন্তু আবার সেটা আমাদের কাছে রিসেট হয়ে যাবে। আমাদের যে ওয়ার্ক স্পেস সেটা রিসেট হয়ে যাবে, রিসেট হয়ে আমাদের যে রিবন এরিয়া সেটা চলে আসবে। আবার আমরা আরেকভাবে সেটাকে ফিরিয়ে আনতে পারি। সেটা করার জন্য আবার আমরা সেটাকে হাইড করে দিব। হাইড করার জন্য আবার আমরা শর্টকাট কমান্ড দিব RIBB। তো আবার আমাদের মাঝে চলে এসেছে রিবন ক্লোজড। আমরা রিবন ক্লোজডে ক্লিক করে দিলাম। এখন আমাদের যে রিবন সেটা চলে গেছে। তো এখন আবার আমরা সেটাকে কমান্ডের মাধ্যমে ফিরিয়ে আনতে পারি। তো আবার আমরা সিম্পলি জাস্ট শর্টকাট কমান্ড দিব RIBB। আপনারা দেখতে পাচ্ছেন নিচে রিবন অন। আমরা যদি রিবন অন এই কমান্ডটিকে অ্যাক্টিভ করি তাহলে আবার আমাদের যে রিবন এরিয়া সেটা আবার আনহাইড হবে, অর্থাৎ আমাদের যে ওয়ার্ক স্পেস সেটাতে শো করবে। তো এইভাবে আমরা আমাদের কাজের সুবিধার্থে আমাদের রিবন এরিয়াটাকে ছোট করতে পারি। আবার যখন আমরা এই রিবন এরিয়াটাকে হারিয়ে ফেলবো তখন আমরা দুইটি প্রসেসে সেটাকে আবার ফিরিয়ে আনতে পারি। প্রথমত আমরা আমাদের ওয়ার্ক স্পেসটাকে চেঞ্জ করে আবার 2D তে চলে আসবো, তাহলে আমাদের যে ওয়ার্ক স্পেস সেটা টোটালি রিসেট হয়ে যাবে। অন্যথায় আমরা কমান্ডের মাধ্যমে আমাদের এই রিবন এরিয়াটাকে নিয়ে আসতে পারি। তো এখন আমরা চলে আসি নিচে, একেবারে নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ওয়ার্ক স্পেস সেটার একেবারে নিচে আমরা দেখতে পাচ্ছি কমান্ড দেওয়ার একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে কমান্ড এরিয়া, অর্থাৎ কমান্ড প্রমোট এরিয়া। তো আমরা যখন বিগিনার হিসেবে কাজ করব তখন অনেক সময় আমাদের হয় কি, আমাদের এই কমান্ড প্রমোট এরিয়ার এই ক্লোজ যে সেকশনটা আছে এখানে চাপ লেগে সেটা চলে যেতে পারে, অর্থাৎ হাইড হয়ে যেতে পারে। তো আমরা কিভাবে এই কমান্ড প্রমোট এরিয়াটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি সেটাই এখন আমরা দেখব। তো আমরা যখন এই কমান্ড প্রমোট এরিয়াটাকে হারিয়ে ফেলবো, অর্থাৎ এটা যখন আমাদের ওয়ার্ক স্পেস থেকে হাইড হয়ে যাবে, তখন আমরা কিভাবে সেটাকে ফিরিয়ে আনতে পারি। প্রথমত আমরা চলে যাব আমাদের যে রিবন এরিয়া আছে সেটাতে। তো রিবন এরিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ। আমরা চলে যাব সরাসরি ভিউয়ে। ভিউয়ে গেলে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাবো আমাদের যে ইউসিএস আইকন আছে নিচে, অর্থাৎ ইউসিএস আইকন বলতে আমাদের যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটাকে ইউসিএস আইকন বলে অটোক্যাডে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইউসিএস আইকন সেটা। তো আমরা চাইলে এখানে যদি একটা ক্লিক করে দিই আমাদের ইউসিএস আইকন আর থাকতেছে না, সেটা চলে যাচ্ছে। আবার আমরা যদি এটাতে ক্লিক করি, অর্থাৎ আমরা যদি এটা অ্যাক্টিভ করে দিই, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইউসিএস আইকন সেটা চলে এসেছে। আবার আমরা দেখতে পাচ্ছি তারপর ভিউ কিউবটা আছে, যেমন ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, টপ, বিভিন্ন ধরনের ভিউ বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা দেখতে পারি। এটা হচ্ছে আমাদের ভিউ কিউব। তো আমরা চাইলে ভিউ কিউবে এখানে ক্লিক করে আমরা এটাকে হাইড করতে পারি, আবার আনহাইড করতে পারি। এভাবে আমরা আমাদের যে নেভিগেশন বার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হ্যান্ড টুল, তারপর জুম আউট, জুম ইন, এটা হচ্ছে আমাদের নেভিগেশন বার। আমরা চাইলে আমাদের নেভিগেশন বারটাকে হাইড করতে পারি। এখন দেখছেন যে আমাদের যে নেভিগেশন বার সেটা নেই। আবার আমরা যদি অ্যাক্টিভ করে দিই সেটা আবার ফিরে আসবে। তো এখানে আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে যে কমান্ড এরিয়া, অর্থাৎ কমান্ড প্রমোট এরিয়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কমান্ড লাইন নিচে লেখা উঠে গেছে। আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, এই যে আপনারা এখানে দেখতে পাবেন কমান্ড লাইন লেখা উঠবে। আমরা যখনই এখানে চলে যাব তখনই আমাদের মাঝে লেখা একটা শো করবে, সেটা হচ্ছে কমান্ড লাইন। তো আমরা যদি এটাতে ক্লিক করে দিই তখন আপনারা দেখতে পাবেন যে আমাদের যে কমান্ড লাইন সেটা চলে এসেছে আবার আমাদের ওয়ার্ক স্পেসে। তো আমরা যদি এই সেটিংস গুলো না জেনে কাজ করতাম তাহলে কিন্তু আমাদের যে এই কমান্ড এরিয়া সেটা হাইড হয়ে গেছে, সেটা আমরা কোনোভাবে আর ফিরিয়ে আনতে পারতাম না। তখন কিন্তু আমরা ভোগান্তির মধ্যে পড়ে যেতাম। তো আমরা এই কমান্ড এরিয়াটাকে আরো কিভাবে নিয়ে আসতে পারি সেটা দেখি। তো আমরা আমাদের যে এই কমান্ড এরিয়া সেটাকে হাইড করতে পারি, আনহাইড করতে পারি। আমরা যদি সিম্পলি কিবোর্ড থেকে আমাদের Ctrl+9 একসাথে প্রেস করি তাহলে আমাদের একটি পপ আপ উইন্ডো চালু হবে। সেটা হচ্ছে এখানে লেখা উঠতেছে ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ দ্য কমান্ড লাইন উইন্ডো। আপনি কি কমান্ড লাইন উইন্ডোটিকে ক্লোজ করতে চাচ্ছেন? তো আপনি যদি ইয়েস প্রেস করেন তখন দেখতেছেন যে আমাদের যে কমান্ড এরিয়া সেটা হাইড হয়ে গেছে, সেটা আর দেখা যাচ্ছে না। আবার আমরা যদি সিম্পলি জাস্ট Ctrl+9 প্রেস করি সাথে সাথে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ সেটা আবার আমাদের যে অটোক্যাড উইন্ডো সেটাতে ফিরে আসবে। এভাবে আমরা আমাদের অটোক্যাডের কমান্ড উইন্ডোটাকে শো করতে পারি, হাইড করতে পারি। তারপর আমরা আবার যদি দেখি আমাদের ভিউ সেকশনের ভিতরে আরো অনেকগুলো সেটিংস আছে। তো আমরা যেটা দেখলাম যে আমাদের ফাইল ট্যাব, আমাদের রিবন এরিয়াতে ফাইল ট্যাব আছে। ড্রয়িং 1 আমরা চাইলে প্লাস আইকনে ক্লিক করলে আরো বিভিন্ন ধরনের ড্রয়িং নিতে পারি। 4, 5, 2, 3 অনেকগুলো আমরা
আমরা ড্রয়িং ওপেন করতে পারি একসাথে। তো এটা হচ্ছে আমাদের যে ফাইল ট্যাব সেটা। তো আমরা চাইলে ফাইল ট্যাবটাকেও হাইড করতে পারি, আনহাইড করতে পারি। এখানে আপনারা দেখছেন আমার ফাইল ট্যাব নামের একটা অংশ আছে। তো আমরা সিম্পলি জাস্ট এটাকে অফ করে দিলে আমাদের যে ফাইল ট্যাব সেটা আর থাকবে না, সেটা চলে গেছে। আবার আমরা যদি আমাদের ফাইল ট্যাবে একটা ক্লিক করি তখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইল ট্যাবটা সেটা দেখা যাচ্ছে, এখন সেটা আবার ফিরে এসেছে। সেভাবে আমাদের যে লেআউট ট্যাবস নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেআউট 1, লেআউট 2, আমরা প্লাস আইকনে ক্লিক করলে আবার লেআউট 3, 4 আরো অনেকগুলো লেয়ার আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা এই লেয়ার ট্যাবটিকেও হাইড করতে পারি, আনহাইড করতে পারি। আমরা ক্লিক করলাম, সেটা হাইড হয়ে গেল। আবার যদি আমরা ক্লিক করে দিই সেটা আনহাইড হয়ে গেল। তো এইভাবে আমাদের ওয়ার্ক স্পেস থেকে যদি এই বিভিন্ন অংশগুলো হাইড হয়ে যায় আমাদের কাজ করার সময়, তো সেক্ষেত্রে আমরা এইভাবে আমাদের প্রয়োজনীয় এই সেকশনগুলো আবার আমাদের ওয়ার্ক স্পেসে নিয়ে আসতে পারি। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইউসিএস আইকন। আমরা যখন অটোক্যাডে কাজ করব তখন এই ইউসিএস আইকনটা অত্যন্ত প্রয়োজনীয়। সেটা হচ্ছে আমাদেরকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নির্ধারণ করার জন্য এটা দেওয়া হয়েছে। আমরা যখন অটোক্যাডের এই ওয়ার্ক স্পেসটাকে ওপেন করব তখন আমরা হরিজন্টালি যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর ভার্টিক্যালি যেটা যে অংশটা আমাদের অর্থাৎ ভার্টিক্যালি অটোক্যাডের যে ওয়ার্ক স্পেসটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ। আমাদেরকে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরেই কাজ করতে হয়। তো আমরা যখন আমাদের মাউস পয়েন্টারটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা মাউস পয়েন্টারটাকে সরাচ্ছি, তখন দেখতে পাচ্ছি যে আমাদের যে এই ইউসিএস আইকন সেটাও কিন্তু চলে যাচ্ছে আমাদের মাউস পয়েন্টারের সাথে, অর্থাৎ আমাদের ওয়ার্ক স্পেসের সাথে সেটাও মুভ করছে। তো আমরা যখন কাজ করব আর এই আমাদের ইউসিএস আইকনটা মুভ করবে তখন আমাদের কাজ করার অনেকটাই প্রবলেম হবে। তো আমরা সেই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি, অর্থাৎ আমরা আমাদের এই ইউসিএস আইকনটাকে এই জায়গাতে সীমাবদ্ধ রাখবো, সেটা আর কোথাও যাবে না। তো সেটা করার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড দেব ইউসিএস। তো আমরা যদি ইউসিএস লিখি আপনারা কমান্ড সেকশনে দেখতে পাবেন ইউসিএস আইকন। আমরা চলে যাব ইউসিএস আইকনে। এখানে আপনারা নিচে দেখতে পাবেন নো অরিজিন। তো আমরা যদি নো অরিজিন করি তখন কিন্তু আর আমাদের যে এই ইউসিএস আইকন সেটা তার অরিজিন অর্থাৎ তার কক্ষটাকে আর চেঞ্জ করবে না। তো এইভাবে আমরা আমাদের যে ইউসিএস আইকন সেটাকে নির্দিষ্ট একটি জায়গায় রাখতে পারি। তো সেটা দেখার পর এখন আমরা চলে যাব অটোক্যাডের আরো একটি গুরুত্বপূর্ণ সেটিংস, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টুলবারস। আমরা সেগুলোকে এক কথায় টগলস কিও বলতে পারি। আমরা যখন কাজ করব তখন টগলস কি অর্থাৎ স্ট্যান্ডার্ড টুলবারস এর গুরুত্ব অত্যন্ত বেশি। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের টগলস কিতে। আমাদের কাজ করার ক্ষেত্রে টগলস কি অন অফ করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে এই অটোক্যাড উইন্ডোটা সেটাতে গ্রিড লাইন দেখা যাচ্ছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর যে গ্রিড লাইন, ছোট ছোট গ্রিড লাইন আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো আমরা যদি এগুলো না চাই তখন আমরা চলে যাব আমাদের স্ট্যান্ডার্ড টুলবারে অর্থাৎ টগল কিতে। আমরা যখন টগল কিস গুলোতে চলে আসবো তখন প্রথমেই দেখতে পাবো আমাদের যে ডিসপ্লে ড্রয়িং গ্রিড। আমরা যদি এটাকে অফ করে দিই, এটা এখন অন আছে, সবুজ হয়ে আছে, অর্থাৎ আমরা যদি এটাকে অফ করে দিই এখন দেখতে পাচ্ছেন আমাদের যে অটোক্যাড ওয়ার্ক স্পেস এখান থেকে যে গ্রিড লাইন গুলো ছিল সেগুলো চলে গেছে। আবার আমরা যদি এখানে ক্লিক করে দিই তখন আবার আমাদের যে গ্রিড লাইন সেটা শো করতেছে। তো আমরা যখন কাজ করি তখন কাজ করার সুবিধার্থে আমরা অনেকেই এই গ্রিড লাইন গুলোকে রাখি, আবার অনেকেই রাখি না। তো আমরা সিম্পলি রাখবো না, আমি গ্রিড লাইনটাকে অফ করে দিলাম। তো আপনারা এইভাবে আপনাদের কাজ করার সুবিধার্থে অটোক্যাডের যে গ্রিড লাইন সেগুলোকে অন রাখতে পারেন, অফ রাখতে পারেন। তো আমি অফ করে দিলাম। তারপর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে অটোক্যাডের যে অর্থ মোড। আমরা এই অর্থ মোড সম্পর্কে অনেকেই জেনে থাকবো, এটা অটোক্যাডের একটা গুরুত্বপূর্ণ সেটিংস। তো আমরা অটোক্যাডের এই অর্থ মোডটাকে অন করে আমাদের যে ড্রয়িং সেটাকে সোজাসুজি ড্র করতে পারি। অর্থাৎ আমরা যদি হোমে যাই, হোমে গিয়ে আমরা ড্র টুলবার থেকে লাইন নেই, লাইন নিয়ে এখন আমরা ড্রয়িং করতেছি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে ড্রয়িং লাইনটি সেটা স্ট্রেট হচ্ছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর স্ট্রেট হচ্ছে। তো আমরা যদি আমাদের যে এই অর্থ মোড সেটাকে অফ করে দিই এখন দেখতে পাচ্ছেন যে আমার যে লাইনগুলো সেগুলো আমি যেভাবে চাচ্ছি সেগুলো আঁকা বাঁকা ক্রিয়েট হচ্ছে। আবার যদি আমি আমার এই অর্থ মোডটাকে ওপেন করে দিই এখন দেখছেন যে আমার লাইনগুলো স্ট্রেট হচ্ছে। তো এই অর্থ মোডটা আমাদের যে ড্রয়িং লাইন সেটাকে সোজা রাখার জন্য কাজ করে। তো আমরা যখন অটোক্যাডে কাজ করব তখন অবশ্যই এই অর্থ মোডটাকে ওপেন রাখবো, অর্থাৎ এই যে টগল অর্থ কি আছে সেটাকে আমরা সবসময় অন রাখার চেষ্টা করব, তাহলে আমাদের যে ড্রয়িং লাইন সেটা সবসময় স্ট্রেট হবে।
তো আমরা দেখলাম অটোক্যাডের যে অর্থ মোড। তো আমরা আমাদের যে গ্রিড লাইন সেটাকে কন্ট্রোল করতে পারি। আমরা যদি সিম্পলি জাস্ট F7 প্রেস করি তাহলে কিন্তু আমাদের গ্রিড লাইনটা অন হয়ে যাবে, আবার যদি F7 প্রেস করি সেটা অফ হয়ে যাবে। সেভাবে আমরা অর্থ মোডটাকেও কন্ট্রোল করতে পারি। ধরুন আমি একটা লাইন নিলাম, লাইন নিয়ে আমি ড্র করছি। আমার অর্থ মোড অন থাকার কারণে আমার লাইনগুলো সব দিকেই সমান হচ্ছে, অর্থাৎ সোজাসুজি যাচ্ছে। এখন যদি আমি কিবোর্ড থেকে F8 প্রেস করি তখন আমার অর্থ মোড সেটা কিন্তু অফ হয়ে যাবে, তখন আমার লাইনগুলো আবার আঁকা বাঁকা হতে শুরু করবে। তো অর্থ মোড অন অফ করার অটোক্যাডের যে শর্টকাট কি সেটা হচ্ছে F8। আমরা যদি কিবোর্ড থেকে F8 প্রেস করি আবার সেটা অর্থ মোডটা অন হয়ে যাবে, তখন আমাদের লাইনগুলো সোজা হচ্ছে। আবার যদি আমরা F8 প্রেস করি তখন সেটা আবার অর্থ মোডটা অফ করে দিচ্ছে এবং আমাদের লাইনগুলো আঁকা বাঁকা হতে শুরু করছে। তো এইভাবে আমরা আমাদের যে অটোক্যাডের কাজ সেগুলো অর্থ মোড অন অফ রেখে করতে পারি। তো অর্থ মোডের পর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের স্ন্যাপ কার্সর 2D রেফারেন্স পয়েন্ট। স্ন্যাপ কার্সর 2D রেফারেন্স পয়েন্টটা কিভাবে কাজ করে এখন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সিম্পলি জাস্ট একটা যদি রেক্টেঙ্গেল ক্রিয়েট করি, এখন আমার এই রেক্টেঙ্গেলটাকে আমি সিলেক্ট করলাম। রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করলে আমার দেখাচ্ছে এটা হচ্ছে আমার রেক্টেঙ্গেলের এই বাহুটার মিড পয়েন্ট, তারপর এটা হচ্ছে এন্ড পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট, তারপর আমার এই বাহুটার মিড পয়েন্ট দেখাচ্ছে এখানে। তো আমাদের স্ন্যাপ কার্সর যে পয়েন্ট 2D পয়েন্ট সেটা আমাদের যে কোনো একটা অবজেক্টের, আমরা যদি সিম্পলি জাস্ট একটা সার্কেল এটার ভিতরে ড্রয়িং করি, আমাদের এই সার্কেলটার যে পয়েন্টগুলো সেগুলো এই স্ন্যাপ কার্সর 2D রেফারেন্স পয়েন্ট এই অপশনটি চালু থাকলে আমাদের এই পয়েন্টগুলো দেখাবে। এটাই হলো এটার কাজ। আমরা যদি এখন একটা লাইন নিয়ে আমাদের এই রেক্টেঙ্গেলের এই বাহুর মিড পয়েন্ট থেকে একটা ড্রয়িং করতে চাই, লাইন একটা ড্রয়িং করতে চাই, দেখতে পাচ্ছেন আমার এই বাহুটার এই মিড পয়েন্টে একেবারে সে কার্সরটা ধরলো। আবার যদি আমরা এখানে যাই অটোমেটিক্যালি আমাদের কার্সর এখানে ধরে নিবে এন্ড পয়েন্টে। আবার যদি আমরা এই বাহুর মিড পয়েন্টে যাই তখন দেখতে পাচ্ছেন আমাদের যে মিড পয়েন্ট সেটা ধরতেছে। তো আমরা যদি এটা অফ করে দেই, আমরা সিম্পলি জাস্ট এটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে এখন যদি লাইন নেই, লাইন নিয়ে এখন যদি আমরা এই বাহুটির মিড পয়েন্ট খোঁজার চেষ্টা করি, এখন দেখছেন আমাদের যে মিড পয়েন্ট সেটা আর দেখাচ্ছে না। স্ন্যাপ কার্সর 2D পয়েন্ট অর্থাৎ রেফারেন্স পয়েন্ট, এটার কাজ হচ্ছে আমরা যখন কোনো অবজেক্টের বিভিন্ন পয়েন্টকে সিলেক্ট করব অর্থাৎ রেফারেন্স হিসেবে নিব, সেটাকে এই সিলেক্ট কার্সর 2D পয়েন্ট এটা সিলেক্ট করতে আমাদেরকে সাহায্য করবে। আমরা যদি এই সিলেক্ট কার্সর 2D রেফারেন্স পয়েন্ট এখানের পাশে একটা আমরা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা যদি এটাতে একটা ক্লিক করি, আমরা এটাতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, জিওমেট্রিক সেন্টার। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের পয়েন্ট দেখাচ্ছে। আমরা যদি মিড পয়েন্টটাকে আমরা অফ করে দেই, মিড পয়েন্টটাকে অফ করে দিলাম। এখন যদি আমরা একটা লাইন নিয়ে আমাদের এই রেক্টেঙ্গেলটার মিড পয়েন্ট খোঁজার চেষ্টা করি, আমরা আমাদের লাইনগুলোকে সিম্পলি জাস্ট কাজের সুবিধার জন্য ডিলিট করে দিলাম। এখন আমরা একটা লাইন নিয়ে এই রেক্টেঙ্গেলটার রেফারেন্স পয়েন্ট খোঁজার চেষ্টা করছি, আমার এই বাহুটির মিড পয়েন্ট খোঁজার চেষ্টা করছি। এখন কিন্তু আমরা এই মিড পয়েন্টটাকে পাচ্ছি না। আপনারা দেখছেন আমি যে পাশেই এটার মিড পয়েন্ট খোঁজার চেষ্টা করছি, আমরা কিন্তু সেটা পাচ্ছি না, কারণ আমাদের যে এই 2D রেফারেন্স কার্সর সেটার সেটিংসে মিড পয়েন্টটাকে অফ করা আছে। তো আমরা এটা যদি অন করে দেই, এখন আমরা লাইন নিব। এখন আমরা লাইন নিয়ে আমরা যদি এখন মিড পয়েন্ট খোঁজার চেষ্টা করি, দেখছেন আমাদের যে মিড পয়েন্ট সেটা কিন্তু এখন শো করছে। তো এইভাবে আমরা আমাদের অটোক্যাডের কাজগুলোকে সহজভাবে করতে পারি। আর আমরা এই স্ন্যাপ কার্সর 2D রেফারেন্স পয়েন্ট এটাকে বিভিন্নভাবে অন এবং অফ করতে পারি। তো আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের টগল কি, এখানে তো এটা দেওয়াই থাকবে। আমরা যদি আমাদের এই স্ন্যাপ কার্সর 2D রেফারেন্স পয়েন্ট এটাকে এখানে খুঁজে না পাই, অর্থাৎ আমাদের যে অটোক্যাডের ওয়ার্ক স্পেস আছে সেটার নিচে যদি আমাদের যে টগলস কি সেটার মধ্যে এই স্ন্যাপ কার্সর 2D রেফারেন্স পয়েন্ট এটাকে খুঁজে না পাই, তখন আমরা আরো একটা পদ্ধতিতে এটাকে কন্ট্রোল করতে পারি। অর্থাৎ আমাদের মিড পয়েন্ট, ইন পয়েন্ট এগুলোকে স্পেসিফিকলি অন এবং অফ করে দিতে পারি। তো সেটা করার জন্য আমরা আমাদের কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড দেব OS ইন্টার অর্থাৎ ও স্ন্যাপ। আমরা OS ইন্টার করে যদি প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্ন্যাপ কার্সর বিভিন্ন পয়েন্ট সেগুলো এখানে শো করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন
আমার এখানে সবগুলো টিক মার্ক দেওয়া আছে। আমি যদি ক্লিয়ার অল করে দেই তখন কিন্তু সবগুলো ক্লিয়ার হয়ে গেল। আবার আমি যদি সিলেক্ট করে দেই সবগুলো সিলেক্ট করা আছে আমার। এখন আমি এখান থেকে ওকে করে দিব। এখন আমি চাইলে আমার যে কোনো অবজেক্টের সকল পয়েন্টগুলোকে অ্যাক্সেস করতে পারবো খুব সহজেই। আমি যদি আমার এই সার্কেলটার মিড পয়েন্ট খোঁজার চেষ্টা করি তো আমি চলে যাচ্ছি আমার মিড পয়েন্টে। দেখতে পাচ্ছেন আমার যে পিক বক্স সেটা সার্কেলটির সেন্টার পয়েন্টে একেবারে গ্রিপ করছে অর্থাৎ ধরছে। এইভাবে আমি আমার সেন্টার পয়েন্টটাকে রেফারেন্স নিয়ে তো আমরা আমাদের টগলস কি দেখলাম। আমাদের টগলস কির মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো আমাদের যে অর্থ মোড সেটা, তারপর আমাদের যে শো স্ন্যাপিং রেফারেন্স। ওকে, আমরা এই শো স্ন্যাপিং রেফারেন্সটা এটা সম্পর্কে আলোচনা করিনি, তো আমরা এটা সম্পর্কে একটু আলোচনা করি। তো এটা কিভাবে কাজ করে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এটার নাম হচ্ছে শো স্ন্যাপিং রেফারেন্স লাইন। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে ছোট আইকনটি এটা হচ্ছে শো স্ন্যাপিং রেফারেন্স লাইন। এটা কিভাবে কাজ করে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখার জন্য আমরা একটা লাইন কমান্ড নিচ্ছি। লাইন কমান্ড নিয়ে এখন মনে করেন আমি আমার এই রেক্টেঙ্গেলটার এই ইন পয়েন্ট থেকে আমার ড্রয়িংটা শুরু করলাম। ড্রয়িংটা শুরু করে এখন আমি এই লাইনটার ইন পয়েন্টটাকে রেফারেন্স নিয়ে এই সমান্তরালে আমার এই লাইনটি শেষ করব। সেই ক্ষেত্রে আমি যখন এখান থেকে শুরু করে আমার লাইনটির একেবারে শেষে আমার কার্সরটাকে নিয়ে আসলাম তখন এই সোজাসুজি আমার যে রেফারেন্স দেখাচ্ছে, আমি চাইলে যদি এখানে ক্লিক করে দেই তাহলে আমার এই রেফারেন্স অনুযায়ী এই লাইনটি আমার ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি এটাকে অফ করে দেই, এই টগল কিটাকে যদি অফ করে দেই, এখন আমি লাইন নিয়ে আবার যদি এটাকে রেফারেন্স হিসেবে নেওয়ার চেষ্টা করি, দেখছেন যে আমার আর এই রেফারেন্সটা দেখাচ্ছে না। তো আমরা কাজ করার সময় অবশ্যই আমাদের যে এই শো স্ন্যাপিং রেফারেন্স লাইন এটাকে অবশ্যই অন রাখবো। সেক্ষেত্রে আমাদের কাজ করা সুবিধা হবে, আমরা সহজে আমাদের কাজগুলোকে করতে পারবো। এখন আমি এই লাইন থেকে আরেকটা লাইন নিয়ে এখানে একটা পিক পয়েন্ট ড্রপ করলাম। তারপর আমি চাচ্ছি আমার কর্নারটাকে রেফারেন্স নিয়ে এখানে আমি আমার ড্রয়িংটি শেষ করব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি কনস্ট্রাকশন লাইন নিয়ে এক্সেল ইন্টার নিয়ে যদি আমরা দেখছেন যে এই রেফারেন্স অনুযায়ী একেবারে সমান ভাবে আমার এই লাইনটি শেষ হলো। তো এইভাবে আমরা আমাদের টগলস কিগুলো ব্যবহার করে আমাদের কাজগুলো খুব সহজে এবং দ্রুত গতিতে করতে পারি। আমরা যখন অটোক্যাডের বেসিক সেটিংস গুলো আলোচনা করছি তখন আমাদের এই ক্লাসটি লং হয়ে যাচ্ছে, এটা আমরা ইতিমধ্যেই খেয়াল করেছি। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে কমেন্টগুলো থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আপনারা যে জিনিসটি বুঝছেন না স্পেসিফিকলি সেই জিনিসটি নিয়ে আপনাদেরকে একটা টিউটোরিয়ালস দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে আমাদের অটোক্যাডের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমরা যখন মাউসটাকে একটু মুভ করছি তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি হেয়ার কার্সর আর একটা পিক পয়েন্ট বক্স, অর্থাৎ সিলেক্ট করার জন্য একটা চারকোনা বক্স আমরা দেখতে পাচ্ছি। আমাদের মাউস পয়েন্টারটা যখনই মুভ করছি তখনই সেটাও মুভ করছে, অর্থাৎ আমরা এটাকে কার্সর বলে থাকি। তো আমরা যখন মাউসটাকে মুভ করছি আমাদের কার্সরটাও মুভ করছে। এই কার্সরটার চারপাশে চারটা লম্বা লাইনের মতো আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলে হেয়ার কার্সর। মাঝখানে যে ছোট চারকোনা বক্সটি আছে সেটাকে বলে পিক বক্স। তো আমরা এখন এই হেয়ার কার্সর এবং পিক বক্স সম্পর্কে জানবো, আমরা কিভাবে এগুলোকে কন্ট্রোল করতে পারি এবং কিভাবে আমরা এগুলোকে ছোট বড় করতে পারি আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে। তো এই হেয়ার কার্সর এবং পিক বক্স আমাদের ছোট এবং বড় করার প্রয়োজন হতে পারে। আমরা যখন এই অটোক্যাডটাকে ওপেন করব তখন ডিফল্ট আমাদের যে হেয়ার কার্সর এবং পিক বক্স সেটা ছোট এবং খুবই বড় দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করার ক্ষেত্রে অথবা ড্রয়িং করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি। সেই ক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে ফিক্সড করতে পারি সেটা এখন দেখব। সেটা ফিক্সড করার জন্য আমরা কিবোর্ড থেকে সিম্পলি চলে যাব অপশনে। আমরা অটোক্যাডে দুইভাবে অপশনে যেতে পারি। প্রথমটি হচ্ছে আমরা অটোক্যাডের উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছি অপশনে গেলে আমরা যদি আমাদের হেয়ার কার্সরটিকে নিয়ন্ত্রণ করতে চাই সেক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব সিলেক্ট। ওকে, তার আগে আমি আরেকভাবে কিভাবে অপশনে যাওয়া যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আরেকভাবে অপশনে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে সিম্পলি শর্টকাট কমান্ড দিব ওপি এন্টার দিলেই আমাদের যে অপশন ডায়লগ বক্স
সেটা ওপেন হয়ে যাবে। তো আমাদের যে হেয়ার কার্সর আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম, চলে যেতে হবে আমাদের ফাইল থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে নামের একটা অপশন আছে, আমরা চলে যাব ডিসপ্লে। এই ডিসপ্লেতে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে হেয়ার কার্সর নামে একটা সেকশন আছে। এই হেয়ার কার্সরটাকে আমরা চাইলে অনেক বড় করে দিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আমাদের সাইজ যতটুকু সাইজ প্রয়োজন আমরা সেটা করতে পারি। আমাদের যদি ছোট প্রয়োজন হয় আমরা জাস্ট সেটাকে কমিয়ে দিব, যদি বড় প্রয়োজন হয় তো সেক্ষেত্রে সেটা বড় রাখবো। তো আমরা সিম্পলি জাস্ট 20 থেকে 25 এটা রাখি, এটাই ভালো সাইজ। তো আমরা 20 থেকে 25 রাখলাম, সিম্পলি আমরা 25 রাখলাম। 25 রেখে এখন যদি আমরা ওপেন করে দিই, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে ক্রস হেয়ারটা সেটা অনেকটাই বড় আছে। তো আমি এখন আপনাদেরকে সেটাকে আর একটু ছোট করে দেখাই। তো আমরা চলে যাব ওপি ইন্টার প্রেস করলে আমরা চলে যাব সরাসরি অপশনের ডায়ালগ বক্স থেকে ডিসপ্লে থেকে ক্রস হেয়ার সাইজ আমরা এটাকে করে দেব ছোট। আমি যদি 5 করে দিই, ওকে প্রেস করলাম। ওকে প্রেস করলে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে হেয়ার ক্রস হেয়ারটা সেটা সাইজটা ছোট হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের যে পিক বক্সটা আছে সেটা কিভাবে ছোট বড় করতে পারি সেটা এখন দেখি। তো একই সেটিংসে সেটাও আছে। তো সেটা হচ্ছে আমরা আবার ওপি ইন্টার করব। ওপি ইন্টার চলে গেলাম আমরা অপশনে গেলে আমরা সরাসরি চলে যাব সিলেকশন। এখানে আমি বলে রাখি আপনাদেরকে, আমরা যে পিক বক্সটা সেটা দিয়ে কাজ করি হচ্ছে সিলেকশনের কাজ, সেটা আমি এখন আপনাদেরকে একটু পরে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে যে সিলেকশন পিক বক্সটা সেটা কিভাবে ছোট বড় করি সেটাই দেখিয়ে নিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিক বক্স সাইজ নামের একটা অপশন আছে, আমি আপনাদেরকে জুম করে দেখাই। সেটা হলো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিক বক্স সাইজ, উপরে লেখা আছে পিক বক্স সাইজ, নিচে দেখতে পাচ্ছেন একটা 4 কোণা বক্স। ওকে, তো আমরা এই বক্সটাকে ছোট এবং বড় করতে পারি। এখানে আমাদের সাইজ বাড়ানো এবং কমানোর জন্য স্কেল সেকশন দেওয়া আছে। তো আমরা এটাকে সিম্পলি জাস্ট ছোট করতে পারি, আবার বড় করতে পারি। তো আমরা এটাকে একটু মোটামুটি বড়ই রাখবো, সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করার জন্য সহজ হবে অনেকটাই। তো আমরা এটাকে আমরা এটাকে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পর আবার আমরা ডিসপ্লে যাব। ডিসপ্লে থেকে আমরা ক্রস যে হেয়ার সেটার সাইজটাকে 25 রাখবো, কারণ আমাদের কাজ করার জন্য 20 থেকে 25 এটাই নির্দিষ্ট একটা সাইজ। তো আমরা তারপর করে দেব ওকে করলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ক্রস হেয়ার এবং যে পিক বক্স সেটা আমাদের কাজ করার জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজে আছে। তারপর আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইলাম যে হেয়ার কার্সর আর পিক বক্সের কাজ। তো আমাদের পিক বক্সের কাজ হচ্ছে কোনো কিছু সিলেক্ট করা। আমরা যখন আমাদের ড্র টুলবার থেকে লাইন সিলেক্ট করব তখন দেখতে পাচ্ছেন যে আমার যে কার্সরটা সেটাতে আর পিক বক্সটা দেখাচ্ছে না, অর্থাৎ এখন আমার আর কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নাই, অর্থাৎ আমার কমান্ডে প্রেস করা আছে, অর্থাৎ আমার কোনো একটা কমান্ড ওপেন আছে, অর্থাৎ আমাদের ড্র যে টুলবার থেকে কোনো একটা কমান্ড আমাদের চালু করা আছে অর্থাৎ অন আছে, সেই জন্য আমাদের আর পিক বক্সটা সেটা দেখাচ্ছে না। তো আমরা এখান থেকে লাইন কমান্ড নিচ্ছি, এখন আমার লাইন কমান্ড নিচ্ছি, এখান থেকে লাইন কমান্ড নিচ্ছি, এখন আর আমাদের পিক বক্স শো করছে না। এখন আমরা লাইন একটা ক্রিয়েট করলাম, কিন্তু যখনই আমরা বের হয়ে যাব তো কমান্ড থেকে আমরা কিভাবে বের হতে পারি সেটা আপনাদেরকে দেখাই। তো আমি সিম্পলি জাস্ট লাইন নিলাম, লাইন নিয়ে আমি ড্র করছি। তো আমরা কিভাবে ড্রয়িং এর যে কমান্ড সেটাকে ছেড়ে দিব, অর্থাৎ আমরা কমান্ড থেকে কিভাবে বের হবো সেটা করার জন্য আমরা আমাদের কিবোর্ড থেকে সিম্পলি যে বাম পাশে উপরের বাটনটি আছে ইএসসি, তো ইএসসি এটাতে যদি আমরা সিম্পলি ক্লিক করি তাহলে আমাদের কমান্ড ছেড়ে দেবে। তো আমরা যখন দেখছি আমরা কমান্ড নিচ্ছি তখন আর আমাদের পিক বক্সটা শো করছে না, কারণ আমাদের এই পিক বক্সটার কাজ হচ্ছে সিলেক্ট করা। তো আমরা যখন সিলেক্ট করতে যাচ্ছি কোনো কিছু তখন দেখতে পাচ্ছেন যে আমাদের পিক বক্সটা সেটা শো করছে, অর্থাৎ আমরা যখন কোনো কিছু মডিফাই করতে যাব, আমরা মডিফাইয়ের যদি কোনো কিছু অন রাখি, অর্থাৎ কোনো কমান্ড মডিফাই টুলবার অন রাখি, যদি আমরা যদি মুভটাকে অন রাখি তখন দেখতে পাচ্ছেন আমাদের আর হেয়ার কার্সর দেখাচ্ছে না, তখন শুধুমাত্র আমাদের পিক বক্সটা দেখাচ্ছে। তো এখন পিক বক্স মানে আমাদের মডিফাই টুলবারের কোনো একটা কমান্ড আমাদের অন আছে, মানে আমাদের কোনো একটা সিলেক্ট করতে বলতেছে, সিলেক্ট করে সেটাকে মডিফাই করতে বলতেছে। তো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি আমাদের মুভ কমান্ডটাকে অন করি এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা মুভ করতে পারলাম এক জায়গা থেকে অন্য জায়গায়। আমরা বুঝলাম যে আমাদের ক্রস হেয়ার এবং পিক
বক্স, এটাকে কিভাবে ছোট করতে পারি, বড় করতে পারি আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে, এবং এই দুইটার কাজটা কি সেটা জানলাম এবং দেখলাম। আমরা আসি আমাদের পেজ সেটআপের আরো দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো একটা হচ্ছে ইউনিট সেটআপ আর একটা হচ্ছে লিমিট সেটআপ। তো আজকের আমাদের যে ভিডিও টিউটোরিয়াল সেটা অলরেডি আমি দেখতে পাচ্ছি যে আমার রেকর্ড হয়েছে ইতিমধ্যে 46 মিনিট। সেটা অনেকটাই বড় আর কি, রেগুলার টিউটোরিয়ালস এর চাইতে এটা অনেক বড়, কারণ একটা নতুন স্টুডেন্ট অথবা নতুন যারা অটোক্যাড শিখছেন তারা অবশ্যই এতক্ষণ সময় ধরে থাকতে পারবে না, এটাই আমার বিশ্বাস। আর এটাই হয় কারণ নতুনরা যারা শিখছে অটোক্যাড তারা কিন্তু এত সময় দিয়ে এত ধৈর্য সহকারে ভিডিও দেখতে চাইবে না। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আমি আপনাদেরকে অটোক্যাডের পেজ সেটআপ সম্পর্কে যে ইউনিট সেটআপ এবং লিমিট সেটআপ সেটা পরবর্তী টিউটোরিয়ালসে দেখাবো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে আরেকটি ছোট্ট জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা আমাদের অটোক্যাডে যখন কোনো কমান্ড প্রয়োগ করি তখন সেটাকে কিভাবে কমান্ড থেকে ছেড়ে দিতে হয় সেটা তো আমরা দেখলাম। আমরা এটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি মুভ করলাম, মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসলাম, তো আমার এখন কিন্তু কমান্ড মুভ কমান্ড অন আছে। তো আমি এই কমান্ড থেকে বের হওয়ার জন্য যেমন দেখালাম ESC এটা প্রেস করতে হয়, তো আমি এটা প্রেস করলাম, আমার কমান্ড ছেড়ে দিল। সেক্ষেত্রে আমরা যখন অটোক্যাডের কোনো কমান্ডকে অন করি বা অ্যাক্টিভ করি অথবা পুনরায় অ্যাক্টিভ করি ইন্টার হিসেবে, অর্থাৎ আমাদের কোনো কমান্ড অন করার ক্ষেত্রে বা পুনরায় কমান্ডটি প্রয়োগ করার ক্ষেত্রে ইন্টার হিসেবে আমাদের যে স্পেস বার আছে সেটি কাজ করে। তো আমরা এটা শিখলাম আমাদের আজকে 2 নম্বর ক্লাসে। তো আজকের যে 2 নম্বর ক্লাস সেটাতে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অটোক্যাডের কিছু বেসিক সেটিংস, অর্থাৎ আমরা যখন অটোক্যাডে কাজটাকে শুরু করব তার আগে আমাদের পেজটাকে কিভাবে আমরা প্রপারলি সেট করে নিতে পারি, প্রপারলি সেট করে আমরা আমাদের কাজগুলো শুরু করতে পারি যাতে আমাদের কাজ করার সময় কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অটোক্যাডের যে ওয়ার্ক স্পেস সেটা সম্পর্কে ডিটেইলসলি জানলাম এবং অটোক্যাডের যে পেজ সেটআপ সম্পর্কে বেসিক সেটিংস গুলো শিখলাম। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালসে অর্থাৎ ক্লাস 3-তে। আমি আমার এই সিরিজটিতে আপনাদেরকে অটোক্যাডের সকল কাজগুলো খুবই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, আর আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। কারণ একজন ক্রিয়েটর যখন কোনো টিউটোরিয়ালস বানায় বা ইউটিউবে আপলোড করে, সে যদি দেখে যে না তার ভিডিওটিতে লাইক আসতেছে, কমেন্ট আসতেছে, অনেকেই সেটাকে দেখছে, সেক্ষেত্রে তারও একটা উৎসাহ জাগে, সে সিরিজটিকে মেনটেন করার চেষ্টা করে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আর কোনো কিছু যদি জানার দরকার হয় বা কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে একটা ছোট করে কমেন্ট লিখে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে, অর্থাৎ কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটিকে সলভ করে দিতে। তো দেখা হবে অটোক্যাডের ফুল কোর্সের 3 নম্বর ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।